আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আন্তর্জাতিক আইনগুলো দুর্বল দেশের জন্য একরকম আর শক্তিশালী দেশের জন্য আরেক রকম। বিশেষ করে জাতিসংঘের ইস্যুকে কেন্দ্র করে এই প্রশ্ন কিন্তু দীর্ঘদিনের ছিল। হয়তো সেই প্রশ্নই অবশেষে আবারও কিন্তু প্রমাণিত হলো। দেখুন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের যে রেজুলেশন রয়েছে তা সরাসরি ভঙ্গ করে ভেনেজুয়েলায় আক্রমণ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে এনেছে। এরপর তারা সরাসরি ইরানের ভেতর আক্রমণ করে ইরানের যিনি সুপ্রিম লিডার ছিলেন আয়াতুল্লাহ খামেনি তাকে নিবৃত করেছে এবং ইরানের অভ্যন্তরে বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগও রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত কোনো বিবৃতি দিতে পারেনি। নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশ করবে তো দূরের কথা, তবে ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদ নিন্দা বিবৃতি পাশ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুনু এজেন্সি থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। দেখুন, বাহরাইনের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর উপসাগরীয় যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে যে হামলা হয়েছে এটি সার্বভৌমত্বের লঙ্ঘন। এই ইস্যুটিকে কেন্দ্র করে প্রস্তাব করা হয় ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, যে প্রস্তাবে জাতিসংঘের 5টি স্থায়ী দেশ এবং অস্থায়ী 10টি দেশের মধ্যে মানে 15টি ভোটের মধ্যে প্রায় সর্বোচ্চ 13টি ভোট পেয়ে এই প্রস্তাব পাশ হয়েছে। রাশিয়া এবং চীন এই ক্ষেত্রে ভোটদান থেকে বিরত ছিল এবং তারা তাদের ভেটো পাওয়ারও ব্যবহার করেনি, আর এই জন্যই কিন্তু এই প্রস্তাবটি পাশ হয়েছে। এখন দেখুন, ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র হামলা করছে এই সকল দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে, ঘাঁটিগুলো ব্যবহার করে। তার পাল্টা জবাব অর্থাৎ আত্মরক্ষার জন্য ইরান আক্রমণ করেছে, সেটা জাতিসংঘের ভেতর নিরাপত্তা পরিষদ নিন্দা করেছে যে ইরান অত্যন্ত খারাপ কাজ করেছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে চাইলেই রাশিয়া এবং চীন ভেটো দিয়ে সেটা বন্ধ করে দিতে পারত। যেমনটা যুক্তরাষ্ট্র কিন্তু বারবার ইসরায়েলের পক্ষে সরাসরি ভেটো দিয়ে গাজা উপত্যকার মতো একটি মানবিক ইস্যুকে কেন্দ্র করেও ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে তাকে কিন্তু বাঁচিয়েছে। তবে এই ক্ষেত্রে রাশিয়া এবং চীন শক্তিশালী কোনো পদক্ষেপ নেয়নি। সার্বিক বিষয়টি যদিও কিছুটা হতাশাজনক, তবে এখানে বাস্তবিক গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। দেখুন, চীন এবং রাশিয়া এই দুই দেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের এই সকল দেশের প্রচুর ব্যবসা রয়েছে। বিশেষ করে সৌদি আরবের তেল আমদানির অন্যতম বড় ক্রেতা হলো চীন। এছাড়াও এই সৌদি আরব রাশিয়ার পক্ষে যখন রাশিয়ার তেলের উপর স্যাংশন দেওয়া হয়েছিল, সৌদি আরব তার বিরোধিতা করেছে। এখানে রাশিয়ার ওপেক সদস্য হওয়ার জন্য একটা ক্যাটাগরি রয়েছে, যেহেতু উপসাগরীয় দেশগুলো ওপেক সদস্য। আর এখানেই কিন্তু এই সকল কিছু বিবেচনা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্মে তারা কোনো পক্ষে যায়নি, নিরপেক্ষ রয়েছে। দেখুন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে, এই বিষয়টা সাধারণভাবে দেখলে হবে না। এটি বলতে পারেন অনেকটা জাতিসংঘের পক্ষ থেকে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার বৈধতার মতো। কারণ এই রেফারেন্স ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি যুক্তরাষ্ট্রের যে ইউএস কংগ্রেস রয়েছে সেখানে ইরানে হামলা করার জন্য বা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইতে পারে। আর এই ক্ষেত্রে তার কাছে শক্তিশালী রিজনও রয়েছে যে ইরান উপসাগরীয় মিত্র দেশগুলোর জন্য কতটা বিপজ্জনক, যুক্তরাষ্ট্রের জন্য কতটা বিপজ্জনক, এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই ক্ষেত্রে কি অবজারভেশন দিয়েছে সেটাও তিনি রেফারেন্স হিসাবে আনতে পারে। দেখুন, এই সকল কিছুর মাঝে ডোনাল্ড ট্রাম্পের 40 বছর আগের একটি পরিকল্পনা এখন প্রচণ্ডভাবে আলোচনায় আসছে। 40 বছর পূর্বে টেলিভিশন সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছিলেন, আমি প্রেসিডেন্ট হলে এমনটা করতাম। ইরানের যে খার্ক দ্বীপ রয়েছে সেখানে হামলা করে সম্পূর্ণভাবে সেটাকে ডেস্ট্রয় করে দিয়ে সেটা তিনি দখলে নিতেন, এমনটা তিনি বলেছিলেন। এখন কিন্তু তার সেই সুযোগটা রয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানি ম্যাপের ভেতর ছোট একটি কলমের ফোঁটার মতো যে বস্তুটি দেখছেন, এটি হলো ইরানের খার্ক দ্বীপ। পারস্য উপসাগরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ,
আয়তন মাত্র ২০ বর্গ কিলোমিটার এবং দৈর্ঘ্য ৫ থেকে ৬ কিলোমিটারের মতো। ইরানের মূল ভূখণ্ড থেকে এটি ২৫ থেকে ৩০ কিলোমিটার একেবারে সরাসরি পারস্য সাগরের ভেতরে অবস্থিত। তবে এর গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের যে তেল রপ্তানি রয়েছে তার প্রাণকেন্দ্র হলো এটি। দেখুন, ইরানের যে মোট তেল রপ্তানি হয় তার ৯০ থেকে ৯৫% এই দ্বীপটি থেকে হয়। এই দ্বীপটির বর্তমানে যে টার্মিনাল রয়েছে এবং তেল লোডিংয়ের সক্ষমতা রয়েছে সেটা দৈনিক প্রায় ৭ মিলিয়ন ব্যারেল এবং বাস্তবে প্রতিদিন ইরান এই দ্বীপটি থেকেই বিপুল পরিমাণে তেল চীনের কাছে রপ্তানি করে। এখন এই দ্বীপটিতে অতর্কিত হামলা করতে চায় যুক্তরাষ্ট্র। ইরানের যে মোট তেল রপ্তানির সক্ষমতা সেটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিতে চায়, এই পরিকল্পনা তারা করছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটা যদি হয় বা এই ধরনের পদক্ষেপ যদি যুক্তরাষ্ট্র নেয় তাহলে মধ্যপ্রাচ্যের এমন কোনো তেল ক্ষেত্র আর অবশিষ্ট থাকবে না যেখান থেকে তেল উৎপাদন বা তেল রপ্তানি করা সম্ভব। দেখুন, এখন যে সকল হামলা উপসাগরীয় তেল ক্ষেত্রে ইরান করেছে সেটা বড় মাত্রার কোনো হামলা নয়। ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল দিয়ে তারা হামলা করেনি, যেগুলোর পেলোড সক্ষমতা ৫০০ কেজি থেকে ১.৫ টন পর্যন্ত হয়ে থাকে। তারা হামলা করেছে শায়দ 136 ড্রোন দিয়ে, যার সক্ষমতা পেলোডের কোনো ক্ষেত্রে ৫০ কেজি। তবে যেগুলো এই তেল ক্ষেত্রে হামলা হয়েছে পেলোডের পরিমাণ আরও কম ছিল। এটা সতর্কতামূলক হামলা বলতে পারেন। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যদি এটা বাস্তবায়ন করে ইরানের মোট তেল রপ্তানি সক্ষমতা এই খার্ক দ্বীপকে ধ্বংস করে দেয় তাহলে পরিস্থিতি নেক্সট লেভেলে যাবে এবং বাণিজ্য যুদ্ধের সাথে সাথে পৃথিবী একটি বিশ্বযুদ্ধের দিকেও যেতে পারে। দেখুন, যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে হামলা করবে এই ধরনের কোনো ঘোষণা দেয়নি, তবে ইসরায়েল ব্যাপক ভিত্তিতেই এই খার্ক দ্বীপে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের যুদ্ধ বিমান এবং তাদের লজিস্টিক সাপোর্টেড যত ধরনের তাদের অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি রয়েছে তারা প্রস্তুত করছে। এখন যখন এই ধরনের হামলা হবে নিশ্চিতভাবেই কিন্তু এই হামলার যে প্রতিক্রিয়া সেটা আরও বড় ভিত্তিতে হবে, সেটা সবার জানার কথা। মধ্যপ্রাচ্যে সেই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে উপস্থিত নেই। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে খালি করে এই মধ্যপ্রাচ্যের ইসরায়েলে এনে জমায়েত করছে। বিষয়টির খবর যখন প্রকাশ্যে এসেছে দক্ষিণ কোরিয়া অত্যন্ত উদ্বিগ্ন, কারণ উত্তর কোরিয়া এই সুযোগে কয়েকটি মিসাইলও ফায়ার করে দিয়েছে। দেখুন, দক্ষিণ কোরিয়ার এই পরিস্থিতিতে কোনোভাবেই কিন্তু যুক্তরাষ্ট্র তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে আনত না যদি ইসরায়েল বড় ধরনের এই তেল ক্ষেত্রে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে না জানাতো। হামলা হবে আগামী ২-১ দিন, খুবই ইম্পর্ট্যান্ট। ইরানের এই খার্ক দ্বীপে যে কোনো সময়ে ইসরায়েল তার যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করবে, যেটা হয়তো যুক্তরাষ্ট্র করবে না, ইসরায়েলকে দিয়ে করাবে। দেখুন, ইসরায়েলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপটিতে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র সবুজ সংকেত বা অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেটমেন্ট থেকে কিন্তু এটা বোঝা যায়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমও বড় ভিত্তিতে এটার সংবাদ শিরোনাম করেছে। যুক্তরাষ্ট্র বার্তা দিয়েছে বা স্টেটমেন্ট দিয়েছে যে ইসরায়েল, তুমি ইরানের এই তেল ক্ষেত্রে এই দ্বীপটিতে হামলা করো না। এখানে বলে রাখা ভালো, এর পূর্বেও ইসরায়েল যখন ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণ করেছিল তার ২ দিন পূর্বে যুক্তরাষ্ট্র বলেছিল যে ইসরায়েলকে পরমাণু স্থাপনায় আক্রমণ করতে আমরা নিষেধ করেছি। তার ২ দিনের ভেতরে হামলা হয়েছে। এইবার যুক্তরাষ্ট্র বলছে যে তেল ক্ষেত্রে ইরানের হামলা করার জন্য ইসরায়েলকে আমরা নিষেধ করেছি। এর মানে আগামী ২ দিন খুবই ইম্পর্টেন্ট। ২ দিনে যে কোনো মুহূর্তে এই খার্ক দ্বীপে বড় পদক্ষেপ হবে। আর যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আঞ্চলিক যুদ্ধ থেকে একটি বৈশ্বিক বড় কিছু হবে। কারণ ইরানের তেল ক্ষেত্র ৯০% সাপ্লাইয়ের চেইন যখন ধ্বংস হয়ে যাবে ইরান তখন আর কোনো কিছু মানবে না, সকল তেল ক্ষেত্রের চেইন সাপ্লাই বন্ধ করে দেবে। আর এর প্রভাব বিশ্ববাজারে মারাত্মকভাবে পড়ার সাথে সাথে দেশে দেশে তেল সংকট হওয়ার বিষয়টাও কিন্তু অনেকটাই মারাত্মক আকার ধারণ করতে পারে। সুতরাং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধক্ষেত্রে একটি নতুন স্টেপ এবং নতুন মোড় একেবারে আবির্ভাব হওয়ার দ্বার প্রান্তে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই চূড়ান্ত ঝুঁকিটা নেয় কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।